এখন শেখ হাসিনা একটা মাস্টার প্ল্যান করেছেন। তো তথ্য হচ্ছে যে শেখ হাসিনা নাকি একটা বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে তোমরা সবাই মিলে দেশের অবস্থা খারাপ করো, যেন মানুষ বলে আগেই তো ভালো ছিলাম। কেউ কেউ কিন্তু এটা বলা শুরু করছে, আগেই তো ভালো ছিলাম। থলের বিড়াল বের হচ্ছে একে একে। এতদিন বৈষম্য বিরোধী ছাত্র নেতা কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে যে নানান ধরনের অভিযোগ ছিল, চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের যে অভিযোগ, তা এখন রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এবং যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বের হচ্ছে। একটা নিউজ পোর্টালে ছাপা একটা চাঞ্চল্যকর খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। এই যে লক্ষ লক্ষ মার্কিন ডলার, কোটি কোটি বাংলাদেশি টাকা বাংলাদেশে ঢুকেছে, সেগুলো ঢোকার পর কাদের পকেটে সব থেকে বেশি গিয়েছে? নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই সমস্ত মহান দেশপ্রেমিকদের পকেটে ঢুকেছে। এখানে শিরোনামে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিটকয়েনে ঘুষ এবং অবৈধ তহবিল লুকিয়ে রাখা হয়েছে। ছিল নাহিদ ইসলাম, ওনার অ্যাকাউন্টে জমা পড়েছে 204টা বিটকয়েন এবং তা বাজার দর বর্তমানে 1,82,00,000 মার্কিন ডলার। তো ওই যে দেখেন তার বিটকয়েন অ্যাকাউন্টের স্ক্রিনশট এখানে দেওয়া আছে। তো তার যদি এই পরিমাণ কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে থেকে থাকে, তাহলে তো তাদের তো বুঝিনি বিচারের মুখে আনা উচিত এবং তাদের জনগণের সামনে কৈফিয়ত দেওয়া উচিত। আওয়ামী লীগের ফেরার পথ কি প্রশস্ত হলো? আমি তো বলবো আওয়ামী লীগ আছেই। আওয়ামী লীগ ফিরবে না কেন? খুব জোরালোভাবে আওয়ামী লীগ ফিরছে। আজকেই আপনি দমন পীড়ন বন্ধ করুন, দেখুন আওয়ামী লীগের শক্তি কাকে বলে, দেখুন আওয়ামী লীগের জনপ্রিয়তা কাকে বলে। তো এবার সম্ভবত বিএনপি পতনের কফিনে শেষ পেরেক ঠুকে দিল। দেশের জনগণ তাকেও দেশ থেকে বিতাড়িত করবে এবং তাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে। আইন শৃঙ্খলা নিয়ে মাসিক মিটিংয়ে অংশ নেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত 4 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মিটিং শেষে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাদের আটক দেখানো হয়। তবে মিটিংয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত আরও 2 চেয়ারম্যান উপস্থিত থাকলেও তাদেরকে আটক করা হয়নি। জাতির সামনে এখন প্রশ্ন হলো, সেন্ট মার্টিন দ্বীপটা কি আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল কিনা? চারিদিক থেকে এরকম তথ্যপত্র আমাদের হাতে আসছে, যেটা আর অবিশ্বাসও করা যেতেছে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সে হাটে হাড়ি ভাঙা শুরু করছে। উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরে তাকে নিয়ে বাংলাদেশে বেশ কয়েকটা নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই বলতেছে এই নাহিদ পদত্যাগ করার পরেই তাকে পুলিশ গ্রেপ্তার করছে, আবার অনেকেই বলতেছে এই নাহিদ পদত্যাগ করার পরেই তাকে গণধোলাই দেওয়া হয়েছে, আবার অনেকেই বলতেছে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পদত্যাগ করছেন এই নাহিদ। বন্ধুরা, এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই এই উপদেষ্টা নাহিদকে নিয়ে, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু গোপন তথ্য এই উপদেষ্টা নাহিদকে নিয়ে যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা সর্বপ্রথম দেখব এই উপদেষ্টা নাহিদ মূলত পদত্যাগ করার মেন কাহিনীটা কি। গত 7 মাসের ফলাফল কি পাইলাম? মনে হচ্ছে বাপ ছেলেকে বিদায় দিতেছে, যাও এই নতুন দলের পিছনে তুমি থাকো, আমিও তোমাদের পিছনে আছি। নো ছলনা, হ্যাঁ নো ছলনা। পাবলিক কিন্তু এখন কম না, রম না, সম না, জনগণ কম না। মনে রাখেন, এই যে স্টার্লিং, এই ইলেন মার্কসের ইন্টারনেট যখন চলে আসবে, পুরা সোশ্যাল মিডিয়ার জায়গা উঠবে। কারো বাবার ক্ষমতা নাই থামাবার, হ্যাঁ থামাবার। ওই যে পলক যেটা থামাইতে চাইছিল ওইটা আর পারবেন না, কোনো হাসিনা পারবে না, কারো বাপের ক্ষমতা নাই। টোটালটা চলে যাবে জনগণের হাতে। জনগণই হবে এই দেশের সবচেয়ে বড় বিরোধী দল। বলে না 2 বলে 2 ছক্কা, এরকম হয়েছে ব্যাপারটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, 2 বলে 2 ছক্কা। কেন কথাটা বললাম? পরপর 2টা ঘটনা খুবই আলোচিত বর্তমানে। সেনা প্রধানের ভাষণ তার 24 ঘন্টা না যাইতে, নাহিদ ইসলামের পদত্যাগ কইরা কিন্তু হাইটা গেছে, কিন্তু হাইটা বাইরিতেছে। কিন্তু সবাই বলা বলি করতেছে গাড়ি দিয়ে কেন বাইরিল, ওই যে পতাকা বাহী গাড়িতে নাকি চড়ছে, আবার ওই যে কার পাশে যেন বসে ছিল ওইখানে কেন বসলো, মঞ্চে কেন উঠলো, অনেক কাহিনী। হিরো তো হিরো, জেলাস থেকে এগুলা বলে, এটা মাথায় রাখবেন। কিন্তু যারা এসব বিকৃত সমালোচনা করে না, ওই যে হেলিকপ্টারে কই গেল, দামি গাড়িতে কেন উঠলো, ওই যে কোন টাওয়ারে জানি বিরাট অফিস কিভাবে নিল, এইসব সমালোচনা যারা করে না, এরা হলো মেন মাইন্ডেড,
এটা মাথায় রাখবেন, মেইন মাইন্ডেড। আরে এই দলটা কি ফুদিয়ে আসছে নাকি? ফুদিয়া তো আসে নাই, এটা ভিতরে ভিতরে না তৈরি হইতেছিল তো ভাই, তৈরি হইতেছিল। বুঝেন না ভাই, তাদের মিটিং, তাদের বক্তব্য, আলোচনা শুনে বুঝেন না? আর এটা তো ওপেন সিক্রেট, যত সমালোচনাই করুক না কেন সবাই, কিচ্ছু যায় আসে না এই সরকারের। আমি আগেও বলছি, এখনো বলতেছি, এগুলা ইউনূস সরকার মাথায় নিবেন না। উনি সোজাসুজি উনার যেটা করার ওইটা করবেনই। আমার মনে হয় উনি সবসময় না একটা নতুনদের নিয়ে, আমি কেন পৃথিবীর সবাই শিকার যাবেন, উনি নতুনদের নিয়ে অনেক ভাবেন, নতুনদের নিয়েই কথা বলেন, সব কথার মধ্যেই নতুনদেরকে টেনে আনেন, হ্যাঁ, নেক্সট প্রজন্মকে টেনে আনেন, এবং আগামী ভবিষ্যৎ কিভাবে চলবে সেটা নিয়ে ভাবেন। দেখেন ওই যে স্টার্লিং ইন্টারনেট যে আনবে, এটা নিয়ে কিন্তু এখানে অনেক বুদ্ধিজীবী আবার শুরু করছে কথা, যে কার হুকুমে করবে, কার সাথে চুক্তি করলো, কে অনুমতি দিল, জনগণ তো ওনাদের অনুমতি দেয় নাই, সংসদে তো এটা পাশ হয় নাই, বেকুবের দল ওইটা কেন আনতেছে বুঝেই নাই ভাই। এই যে জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে দিছিল না পলক, মনে আছে? ওই যে ইন্টারনেট বন্ধ করে দিছিল না। ইলন মাস্কের এই ইন্টারনেট যখন চলে আসবে ভাই, পলক কেন, হাসিনা কেন, কারো বাপের ক্ষমতা নাই, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, বন্ধ করে দিতে পারবেন। আমাদেরকে ইন্টারনেট বন্ধ কইরা ওয়াইফাই থেকে দূরে সরাইয়া, ফেসবুক ইউটিউব থেকে দূরে সরাইয়া নিয়ে যায়া এই দেশে কিলিং হয়েছে না ভাই, এই ক্ষমতাটা হারাবে, এই পথ বন্ধ, ওইটা নিয়ন্ত্রণ আর কারো কাছে থাকবে না, বাংলাদেশের উপরও থাকবে না। যার জন্য ইলন মাস্কের এটা নেওয়া কিন্তু বহুত টাফ, উনার হাতে নিয়ন্ত্রণ, আপনারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন। নেক্সট যে কোনো স্বৈরাচার সরকার যদি আসে ভাই, আমরা ঝাঁপায় পড়ুম, একজনের সাথে আরেকজনের না এইভাবে লাইগা থাকুম ভাই। যেভাবে এক কাতারে নামাজ পড়ি না আমরা, শরীরে শরীর লাগাইয়া, কোনই লাগাইয়া, পাশাপাশি দাঁড়ায়া, এইভাবে ঝাঁপায়া পড়ুম ভাই। কারণ কি জানেন, এই সুযোগ, লাস্ট সুযোগ, এই শেষ সুযোগ, লাস্ট সুযোগ, এটাই শেষ সুযোগ। এই দেশের জন্য যদি কিছু করতে চান এখনই করেন, এখনই সময়, এখনই ভাবতে শুরু করেন। আর আগের রূপ দেখতে চাই না, আর না। গত 7 মাসে সব জানা হয়ে গেছে। দেখেন সেনা প্রধান কিন্তু আকার ইঙ্গিতে সবকিছু বলে দিছে যে আমাদেরকে বাধ্য করেন না, হ্যাঁ, উনার কথা তো ক্লিয়ার, আপনারা শুধরে যান, না হলে কিন্তু আমরা দেশের মানুষকে অশান্তি দিতে পারবো না। তাদের শান্তির জন্য যে সিদ্ধান্ত নিতে হয় সেটাই করব, এরকমই বুঝাইতে চাইছে। তার মানে বুঝা নেন আপনারা, আর এইটাও বুঝা নেন, উনার এই বক্তব্যের ঠিক 24 ঘন্টার মধ্যে একটা নতুন দল জন্মের জন্য একটা বিদায় অনুষ্ঠান হইল। আর সেই বিদায় অনুষ্ঠানটা এত সুন্দর ছিল যে বুকে যখন জলে ধরছে না স্যারে, ইউনূস স্যারে, আর ওই যে নাইদের হাসিটাই বইলা দিতেছে, কানে কানে কি বলতেছে, কি বলতে পারে, কানে কানে বইলা দিছে জয় নিশ্চিত, এই কথাটা কানে কানে বইলা দিছে। মিলাই নিয়েন আপনারা, মিলাই নিয়েন। কেন এই কথাটা আমি বললাম, জনগণের মধ্যে একটা পরিবর্তন আসছে। একটু আগে যে ইলন মাস্কের ওই ইন্টারনেটের কথা বললাম, 3 মাসের মধ্যে ওইটা যদি চইলা আসে, এরপরে পুরো ক্ষমতাটা চইলা গেল কার হাতে? জনগণের হাতে। এটা মাথায় রাখেন, কারো বাপের ক্ষমতা নাই ইন্টারনেট বন্ধ করতে পারেন। এরপরে কিন্তু শুদ্ধ অভিযান, সেনাপ্রধান কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনারা শুধরে যান। শুধরে না গেলে কি হবে জানেন? ওই যে সেনা শাসন আসবে। হ্যাঁ, সেনা শাসন আসতে তো বাধ্য, আমাদেরকে তো অশান্তিতে রাখতে পারবে না ওনারা, আমাদেরকে শান্তি দিবার জন্য সেনা শাসন আসবে, আমরাও মাইনা নিব। কিন্তু আরেকটা জিনিস সুন্দর হবে, তখন ইউনূস স্যার বসে থাকবেন,
একটা সুন্দর নির্বাচন দিবেন, সেনাপ্রধান আর ইউনূস স্যার মিলা একটা সুন্দর নির্বাচন দিবেন, নিরপেক্ষ নির্বাচন দিবেন। আর মিলিটারির আন্ডারে যে নির্বাচন হবে, ওই নির্বাচনটা যে কি হইতে পারে ভাই, এটা তো বুঝাই নিয়েন। সেনা প্রধানের এই ভাষণ আপনি বারবার শুনবেন এবং নিজে নিজে চিন্তা করবেন। বহুমুখী কথা বলছে, কিন্তু বহু রকম ইঙ্গিত দিছে, বহু রকম। এই ইঙ্গিতের মধ্যে আমি এইটাও মনে করি, কারণ ওনার ভাষণে ঠিক 24 ঘন্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ এবং মর্দ হেঁটে চলে যাচ্ছে দোয়া নিয়ে ইউনূস স্যারের সাথে বুক মিলায়া। কই যাচ্ছে? নতুন দল করতে। সবাই জানে এই সরকারের সবাই কিন্তু এই দলের প্রতি সাপোর্ট আছে, আমি মনে করি। কারণ কি, এখনো তো ওনাদের 2 জন রয়ে গেছে। আর এই সরকারে কে আনছে? ইউনূস স্যারকে কে আনছে? এই ছাত্র জনতাই তো আনছে। আর এই দলটা তো ছাত্র জনতার। তাই ইউনূস স্যার যাকে বিদায় দিছে, ওই ছাত্র জনতা দলের কাজের জন্যই বিদায় দিছে। একটা দল তৈরি করতে চাচ্ছে, এইটা একটা দেশের সৈনিক হবে। এরা দেশের সৈনিক হবে, পাহারা দিবে আমাদের দেশকে। দেখেন, পাহারা দিবে। এদের মধ্যে বেইমানি পাবেন না ভাই। অনেকে না অনেক রকম প্রশ্ন তুলছেন না, যে নাহিদ ইসলাম রে নিয়া, যে ওনার বাপে ওইটা করতো, এটা করতো, নাকি কি কি জানি করছে, কার সাথে নাকি কার জানি টাকা পয়সা নিছে। ওগুলা সব গুজব ছড়ানো হয়েছে ভাই, গুজব। হ্যাঁ, আমি এটা বলবো, নাহিদ সাহেব, আপনি এইখানে ঢোকার সময় 7 মাস আগে আপনার কি কি ছিল, এখন যে বাইরে গেলেন, এখন কি কি নিয়ে বাইরে গেলেন, সব মানুষটা জানাইয়া দেন। নতুন দৃষ্টান্ত স্থাপন করেন, তারপরে ওই চেয়ারে বসেন। এবং ওই দল থেকে আপনারা দেশের জন্য কি করতে চান, নাকি ক্ষমতার লোভে আসতেছেন, ক্লিয়ার করবেন আমাদেরকে, সব ক্লিয়ার করবেন। একদম স্পষ্ট ভাষায় বলবেন। ডান বাম এসব বুঝি না। ওই যে ওদের বিপক্ষে বললে এই ভোট নষ্ট হবে, এদের পক্ষে বললে আমরা ভোটটা পাবো, এগুলো মাথায় রাখবেন না। আসলে আপনারা কারা, আপনাদের পরিচয়টা আগে দিবেন। পরিচয় জানতে চাই, পরিচয় লুকাবেন না। ওই যে অনেককে এখন দেখি না, নির্বাচনের সময় আইসা মাথায় টুপি লাগায়া ধর্মের কথা বলে। না, ধর্ম পালন করতে হলে সারা বছরই করতে হবে। আপনারা কি সেই দল নাকি যে দল সবাই সন্দেহ করতেছে যে এটা একটা ইসলামিক মাইন্ডের দল হবে পুরোপুরি? সত্যি কিনা ভাই? তাহলে না মঞ্চে দাঁড়ায়া, নাহিদ সাহেব আপনি মঞ্চে দাঁড়ায় কথা বলবেন, স্পষ্ট ভাবে বলবেন। হ্যাঁ, ভয়ের কিছু নাই। আর যে 2 জন রয়ে গেছে এখনো উপদেষ্টা, আপনারা এখন পদত্যাগ করবেন না, এই দল নিয়ে কোনো কথাই বলবেন না, কোন রকম স্ট্যাটাস দিবেন না, চিনিনি না, একদম না চিনা ভান করবেন। তো বুঝেন না কেন? আমি জানি আপনারা ইচ্ছা করে এগুলা বলেন, যেন এই দলগুলা এগুলা নিয়েই ব্যস্ত থাকে এগুলা নিয়ে। আর আপনারা এর মধ্যে সব কিছু তো গুছায়া ভালাইলেন। গত 7 মাসের ফলাফল। 5 আগস্টের পর প্রথমবারের মতো মন খুলে কথা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ফাটালেন বোমা, সতর্ক করে দিয়েছেন মব ভায়োলেন্সের নায়কদের। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস সরকারের প্রতি দিয়েছেন স্পষ্ট বার্তা। ক্ষোভ ঝেড়েছেন পিলখানা হত্যার বিচারে দণ্ডপ্রাপ্তদের মুক্তি দেওয়ার পদক্ষেপে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার থামিয়ে দিয়ে বলেছেন ফুল স্টপ। পুলিশ সহ দেশের বাহিনীগুলোকে আন্ডারমাইন না করার কথা বলেছেন। দেশের বিবাদমান পক্ষগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, কাদা ছোড়াছুড়ি চলতে থাকলে দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধানের বক্তব্যের বিভিন্ন দিক জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2009 সালে পিলখানায় নির্মম হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে 25শে ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমাদের বিশ্লেষণে সেনাপ্রধানের বক্তব্যে 4টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। 1. পিলখানা হত্যাকাণ্ড ও তা নিয়ে অপপ্রচার। 2. দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। 3. পুলিশ সহ দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আন্ডারমাইন না করা। এবং সবশেষ, ডিসেম্বরের মধ্যে অবাধ, সুষ্ঠু ও
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান করা। শুরুতেই তিনি প্রশ্ন তোলেন পিলখানার ঘটনায় দণ্ডিতদের মুক্তি দেওয়ার সাম্প্রতিক তৎপরতা নিয়ে। দর্শক, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের দাবি জোরালো হয়। গত 19 ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। 15.5 বছর আগের এই হত্যাকাণ্ড পুনর্তদন্তে গত 24 ডিসেম্বর আল্লামা ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে 90 দিন সময় বেঁধে দেয় সরকার। এরই মধ্যে গত 19 জানুয়ারি পিলখানার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পায় 178 জন আসামি। এ নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয় ওই ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের স্বজনদের মধ্যে। অন্যদিকে নতুন তদন্ত কমিশনকে প্রতিবেদন দিতে বেঁধে দেওয়া 90 দিনের মধ্যে পার হয়ে গেছে 60 দিন। এমন অবস্থায় পরিষ্কার বার্তা দিলেন সেনাপ্রধান। তিনি বললেন, আমি চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এত দিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাপ্রধান বিগত 16 বছর ধরে চলা বিচার কার্যক্রম নিয়ে কোনো ধরনের সন্দেহ না তোলার কথা বলেছেন। বিচারের ক্ষেত্রে প্রহসনের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। পিলখানার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা সম্পর্কেও সতর্ক করেছেন সেনাপ্রধান। বলেন, বটম লাইন হচ্ছে আমাদের চৌকো সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্নমত পোষণ করছি, কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। দর্শক, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা ধরনের বক্তব্য নানা পক্ষ থেকে উঠে আসছে। সবশেষ 15 ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল এই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ ও আন্তর্জাতিক চক্রান্তের উপর চাপিয়েছিলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান অনেকবার আপনারা শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেন, কিছু মনে করবেন না, আজকে একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা আপনারা যদি গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না দেশের। তবে এই আপনারা বলতে কাদের বুঝিয়েছেন সেটি সেনাপ্রধান সরাসরি তার বক্তব্যে বলেননি। সেনাপ্রধান পরিষ্কার করে বলে দিয়েছেন তার ও তার বাহিনীর কি লক্ষ্য। বলেছেন, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough was last 7-8 months. I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। সেনাপ্রধান কথা বলেছেন দেশের সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেনাপ্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য দায়ী করেছেন বিভেদ ও হানাহানিকে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের বিচারের নামে আইন শৃঙ্খলা বাহিনীকে বিপর্যস্ত করে তোলারও কড়া সমালোচনা করেন তিনি। সেনাপ্রধান বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ব্যস্ত। বক্তব্যে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বাহিনী ও সংস্থার নাম উল্লেখ করে এগুলোকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকের জেলে, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড।
বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদির তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলো যদি আন্ডারমাইন করে, আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। দর্শক, পুলিশ বাহিনীর বিরুদ্ধে সরকার একাধিক উপদেষ্টাকে আমরা সরাসরি বক্তব্য দিতে দেখেছি। আইন উপদেষ্টা 27শে জানুয়ারি বলেছিলেন, বর্তমান পুলিশের শতকরা 80 জনই আওয়ামী লীগ আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ, তারাই এই সরকারের জন্য কাজ করছে না। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন, পুলিশের মধ্যে নৈতিক অবস্থান ফিরে আসেনি। সাম্প্রতিক সময়ে অনেকে সামাজিক মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সেনাবাহিনীকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। সেনাপ্রধান কঠোর বার্তা দিয়ে বলেছেন, আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিজিবি আছে, আমার আছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েট, আমি 30,000 সৈন্য দিয়ে কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে, এটা দিয়ে আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি। এখানে সে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে, সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজেরা এগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা সম্পর্কেও সতর্ক করেছেন সেনাপ্রধান। বলেন, একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। আমরা সেনাপ্রধানের বক্তব্যে আগামী নির্বাচন সম্পর্কেও সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছি। জেনারেল ওয়াকারুজ্জামান সাব জানিয়ে দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন হতে হবে অবাধ এবং সব দলকে নিয়ে। ডিসেম্বর বা এর আশেপাশে নির্বাচন আয়োজনের পক্ষে তিনি। বিষয়টি একাধিকবার প্রধান উপদেষ্টাকে জানানোর কথাও পরিষ্কার করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, আমরা দেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ একটা ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি এবং তার আগে সে সমস্ত সংস্কার করা প্রয়োজন। অবশ্যই সরকার সেদিকে খেয়াল রাখবে। আমি যতবার এ নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, হি কমপ্লিটলি অ্যাগ্রিজ উইথ মি। দেয়ার শুড বি অ্যান্ড ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, অ্যান্ড দ্য ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, সেনাপ্রধান যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, তা করতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের সাম্প্রতিক অবস্থান থেকে সরে আসতে হবে। ইনক্লুসিভ নির্বাচনের অর্থ হলো সকল দল ও মতের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন। কিন্তু দর্শক, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য প্রথম বৈঠকে জাতীয় পার্টিকে ডেকেছিল প্রধান উপদেষ্টার দফতর, কিন্তু দ্বিতীয় বৈঠকের আগে থেকে বৈষম্য বিরোধীরা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেয়। তারপর থেকে জাতীয় ঐক্যের নামে যেসব বৈঠক প্রধান উপদেষ্টা কার্যালয়ে হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের বেশিরভাগ দলকে ডাকা হয়নি। উল্টো জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে দেয় সরকার সমর্থকেরা। আবার 8ই আগস্টের পর শুরুর দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়নি, বরং ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে সরাসরি মন্তব্য করেছিলেন। তবে বৈষম্য বিরোধীদের দাবির মুখে ব্রিগেডিয়ার সাখাওয়াত মন্ত্রণালয় হারালে উপদেষ্টা আসিফ নজরুল রাতারাতি নিজের মত পাল্টে ফেলেন। 19 অক্টোবর মাহফুজ আলম, তার 4 দিন পর তাতে যোগ দেন নাহিদ ইসলাম, আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার ঘোষণা দেন। 30 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানিয়ে দেন, বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই। তবে 18 নভেম্বর দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বিপরীত কথা বলেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার কারণ হিসেবে বিএনপির আপত্তির কথা জানান। তবে হঠাৎ করে নতুন বছরে আমরা ডক্টর ইউনূস সরকারের মতিগতি পাল্টে যেতে দেখেছিলাম। 22শে জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। 25শে জানুয়ারি দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম সরকারি টাকায় চাঁদপুরের হাজীগঞ্জের জনসভায় একই কথা বলেছিলেন। 2রা ফেব্রুয়ারি নাহিদ ইসলাম ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ 19শে ফেব্রুয়ারি আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করার কথা বলেছিলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এমন অস্বাভাবিক রকমের অস্থিরতা আমরা সরকারের উপদেষ্টাদের মধ্যে দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা দল নিষিদ্ধের ব্যাপারে সরাসরি নেতিবাচক মত দিয়েছেন। সবশেষ সেনাপ্রধান বললেন ইনক্লুসিভ নির্বাচনের কথা। প্রশ্ন হলো, সরকার এখন কি করবে? কোন ফরম্যাটে ইনক্লুসিভ নির্বাচন করবেন? সেনাপ্রধান অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টার ভাষায়, তার নিয়োগকর্তার ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তার গত আগস্ট থেকে সরকারের কাছ থেকে নানা ধরনের প্রকাশ্য সুবিধা পেয়ে যাচ্ছে। দল গঠনের জন্য এক উপদেষ্টা পদত্যাগ করলে তার সহযোগী 2 উপদেষ্টা এখনো সরকারে রয়ে গেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছাত্রদের হাতে রেখে কিভাবে নিরপেক্ষ নির্বাচন করা হবে সেটি বোধগম্য নয়। আবার সরকার অংশ না হয়েও সরকারের বিভিন্ন নীতি নির্ধারণের সিদ্ধান্তে অংশ নিচ্ছে একমাত্র বৈষম্য বিরোধীরাই। এমন ঘনিষ্ঠ সম্পর্ক দেখে যে কেউ প্রশ্ন রাখতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের নিরপেক্ষতা নিয়ে। এমন প্রশ্ন ইতিমধ্যে উঠেছে। সরকার নির্বাচন দেরিতে দিচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতে যাতে সুবিধা দেয় সেজন্য। সেনাপ্রধান বিভিন্ন পক্ষকে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি বন্ধ করতে বলেছেন। কড়া বার্তা দিয়ে বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন। সালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনার 26শে ফেব্রুয়ারি, আর একদিন পরেই বাংলাদেশের যে নতুন চমক ছাত্রদের রাজনৈতিক দলটি ঘোষণা হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্রদের রাজনৈতিক দলটি ঘিরে সরকারের সাপোর্ট, জনমনে উৎসাহ, ক্ষমতাকে কেন্দ্র করে কেউ কেউ মনে করছেন যে ছাত্ররা হয়তো এবারে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারে। আর অপরদিকে নাহিদের পদত্যাগ, সবকিছু মিলিয়ে একটা প্ল্যান তো তাদের সেট আপ করা হয়ে গেছে। বাট এই প্ল্যানটাকে মাঠের শক্তিতে রুখতে চায় বিএনপি। আর বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য যদি আপনারা শুনে থাকেন গতকালকে থেকে, একটা বার্তা স্পষ্ট। বিএনপির দাবি, এই সরকার পতনের পর বা এই সরকার পতনের যেই লম্বা চূড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা ছিল বিএনপির। হঠাৎ করেই উড়ে এসে অনেকটা জুড়ে বসেছে এই ছাত্রদের রাজনৈতিক দলটি। স্থানীয় সরকার নির্বাচন না, জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিএনপির এত হাজার হাজার মানুষ জেল খাটে নাই, ফাঁসিতে ঝুলে নাই, অথবা মারা যায় না বা কারাগারে থাকে নাই। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আপনার আলাল ভাই বলছেন, আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে, তাদের আমরা স্বাগত জানাই। তবে বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়। পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না, নিজের মাথায় ভেঙে যায়। অতএব বিএনপির সাথে ঠোকাঠুকি করতে আসবেন না। এখন এই কথাগুলো কেন আসলো? স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ বলছেন যে
আগে স্থানীয় সরকার নির্বাচনে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বিএনপির বক্তব্য, সরকার কি তোমার একার? তোমরা কি 5 জন 10 জন 50 জন ছাত্র মিলা রাষ্ট্রে কি হবে না হবে আগামী দিনে সেটা সিদ্ধান্ত নিবা? আমরা কি এত বছর বৈশা বৈশা আঙ্গুল চুষছি? অভ্যুত্থান করছো ভালো কথা, কিন্তু সরকারে বসে দল বানাইয়া কিংস পার্টি কইরা ক্ষমতার দিকে ধাবিত হওয়ার তোমাদের যে স্বপ্ন, সেটা রাজনৈতিক দল হিসাবে ঘোষণার পর আমরা মাঠের শক্তিতে সেটা রুখে দেব। কারণ রাজনৈতিক দল টু রাজনৈতিক দল খেলা হবে। এখন আগামী দিনের যেই নির্বাচনের সমীকরণ, জামাত শতভাগ ছাত্রদের সাথে একমত। জামাতকে বোঝা একটু কষ্ট করো, উপর একটা বলে আবার ভিতরে আরেকটা বলে, আবার এখন একটা বলে তখন আরেকটা বলে। আপনি দেখবেন জামাতের অবস্থান ক্লিয়ার না। এমনকি এই রাজনৈতিক দলটা যেটা আসছে ছাত্রদের, এটাকেও জামাতের সি টিম বলা হচ্ছে। কেউ কেউ বলছেন যে জাতীয় নির্বাচনের সময় জামাত এবং এই বৈষম্য বিরোধীরা, মানে যে দলটা আসতে যাচ্ছে, তারা মিলাই হয়তো নতুন সরকার গঠন করবে, যেমনটা অতীতে বিএনপি এবং জামাত মিলা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে। বিএনপির একটা টোটাল কনসেন্ট্রেশনের জামাত এবং এই ছাত্ররা একে অপরের মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ, বাট সিস্টেমিকলি ছোটখাটো বক্তব্য দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে না ভাই, আমরা এক না, আমরা আলাদা, এখানে হিসাবটা আলাদা। এখন বিএনপির যে জাতীয় সংসদ নির্বাচনের চাহিদা বা ডেমোক্রেসির জন্য সর্বোচ্চ মাপকাঠি জনপ্রিয়তা A to Z মিলে তাদের বক্তব্য, জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে। আর যদি কেউ স্থানীয় সংসদ নির্বাচন দিতে চায়, কোনোভাবেই জীবন থাকতে এই দেশে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না। ঠোকাঠুকি হবে। যদি আমাদের সাথে কেউ মাথা ঠোকে, তার মাথা ভেঙে যাবে, কেন আমরা পাথর। আবার ছাত্ররা বলছে যে না, কোনোভাবেই এই দেশে জাতীয় সংসদ নির্বাচন আগে হতে দেওয়া যাবে না, স্থানীয় সরকারই হবে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন এই উপদেষ্টা নাহিদকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই বলতেছে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আবার অনেকেই বলতেছে এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরে তাকে গণধোলাই দেওয়া হয়েছে, আবার অনেকেই বলতেছে এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পদত্যাগ করছে। এগুলো মূলত একটা ফেক এবং গুজব, এগুলো কিছুই না। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে, মানে দেখছেন তো ইতিমধ্যে বুঝতেই পারছেন। যাই হোক বন্ধুরা, এইবার এই বিষয় নিয়ে মানে নাহিদের যেগুলো মানে বিষয় সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হয়েছে, এগুলো সব মানে ফেক গুজব, তবে সত্য এটা নাহিদ পদত্যাগ করছে। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।